সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ১৫তম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। বিষয়ের পক্ষে বলবে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা। বিষয়ের বিপক্ষে বলবে রংপুর জিলা স্কুল, রংপুর। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা। এর বিতার্কিকরা হলেন মারিয়া হোসেন মাটি, ইসরাত জাহান মাহমুদা তৃষা ও তাদের দলনেতা মেহেরুন্নেসা মেঘলা। বিপক্ষ দল রংপুর জিলা স্কুল, রংপুর। এর বিতার্কিকরা হলেন সাবা ইবনে হাসান শ্রাবণ, শিবাশিস সরকার ও তাদের দলনেতা মাহমুদুল হাসান শুভ। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও সাবেক নির্বাহী সদস্য, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। রফিকুল্লাহ রোমেল সানা, ব্যবস্থাপনা সম্পাদক, সারা বাংলা .net ও প্রাক্তন বিতার্কিক। কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও উপপরিচালক, IMED পরিকল্পনা মন্ত্রণালয়। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, পরিচালক, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা তার যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। 15তম বাংলাদেশ স্কুল বিতর্ক প্রতিযোগিতায় স্বাগত জানাই। আজকের বিষয় দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধেই প্রধান ভূমিকা রাখে। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা মারিয়া হোসেন মাটি। দুর্নীতির ওই করাল গ্রাসে আটকে গেছে দেশ, সব সত্তরের সমান তালে জমছে খেলা বেশ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্কটি শুরু করছি। আজকের আমাদের বিতর্কের বিষয় দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। আমি আমার দলের পক্ষ থেকে প্রথম বক্তা হিসেবে সংজ্ঞায়ন করছি, দ্বিতীয় বক্তা বিশ্লেষণ করবেন এবং তৃতীয় বক্তা দলীয় সমন্বয় সাধন করবেন। সরাসরি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, দুর্নীতি কী? দুর্নীতি হলো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড। উইকিপিডিয়ার সংজ্ঞানুসারে যদি আমরা বলি, আধ্যাত্মিক ও নৈতিকতার অবক্ষয় অথবা অর্থনৈতিক আদর্শ থেকে বিচ্যুতি হলো দুর্নীতি। মাননীয় সভাপতি, প্রতিরোধ বলতে আমরা কি বুঝি? প্রতিরোধ হলো বাধা প্রদান বা প্রতিবন্ধকতা। নৈতিক মূল্যবোধ বলতে আমরা সাধারণত কী বুঝে থাকি? নৈতিক মূল্যবোধ হলো একটি মানবীয় গুণাবলী যা মানুষকে সৎ ও অন্যায় কাজের বিরুদ্ধে খড়গহস্ত করে তোলে। মাননীয় সভাপতি, আইন প্রয়োগ বলতে আমরা সাধারণত কী বুঝে থাকি? যে কোনো ধরনের অন্যায়, যেমন টাকা আত্মসাৎ, ঘুষ, স্বজনপ্রীতি ইত্যাদির বিরুদ্ধে সরকার এবং বিচার ব্যবস্থা কর্তৃক গৃহীত নানা ধরনের সিদ্ধান্ত এবং পদক্ষেপ প্রয়োগই হলো আইন প্রয়োগ। মাননীয় সভাপতি, আজকের আমাদের বিতর্কটি হলো একটি তুলনামূলক আলোচনা, অর্থাৎ দুর্নীতি প্রতিরোধে আইন বেশি গুরুত্বপূর্ণ নাকি নৈতিক মূল্যবোধ। সুতরাং আমরা এক্ষেত্রে বলতে চাচ্ছি যে প্রধান ভূমিকা রাখা অর্থ হলো এক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। মাননীয় সভাপতি, আমরা সকলে বিশ্বাস করি যে দুর্নীতি দমনে নৈতিক মূল্যবোধ এবং আইন
উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ দুটি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আজ আমরা বিতর্কে প্রমাণ করব যে আইনের কিছু স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে আইনের পুরোপুরি প্রয়োগ সম্ভব নয়। কিন্তু নৈতিক মূল্যবোধ হলো আমাদের বিবেক, আমাদের সবচেয়ে বড় আদালত, সবচেয়ে বৃহৎ আইন প্রণেতা, এবং তাই নৈতিক মূল্যবোধই যে কোনো ধরনের দুর্নীতি দমনের মুখ্য বিষয়। মাননীয় সভাপতি, আমরা নৈতিকতার শিক্ষা সাধারণত কোথা থেকে পেয়ে থাকি? অর্থাৎ আমাদের নৈতিক মূল্যবোধের উৎসগুলো কি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, পরিবার, বাবা মা ইত্যাদি ক্ষেত্র থেকে আমরা নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকি। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয়টি 3টি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। প্রথমত আমরা বলতে চাচ্ছি দুর্নীতি প্রতিরোধে নৈতিকতার ভূমিকা, দ্বিতীয়ত নৈতিকতা আইনের মধ্যে তুলনামূলক পর্যালোচনা, এবং তৃতীয়ত দুর্নীতি প্রতিরোধে আইন অপেক্ষা নৈতিকতার গ্রহণযোগ্যতা। মাননীয় সভাপতি, আইনের স্বভাবগত কিছু সমস্যার কথা যদি আমরা বিবেচনা করি, প্রথমত আমরা বলতে চাচ্ছি আইন আপনার সাথে সবসময় থাকে না, অর্থাৎ 24 ঘন্টা আইন আপনার সাথে লেগে থাকবে না। আপনি কোনো না কোনো সময় দিনে একবার হলেও আইনের আওতার বাইরে থাকবেন। অর্থাৎ আপনি যখন বাসায় থাকবেন, ধরে নেন কালকে আপনার কোনো একটি জায়গায় ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে কেউ যদি আপনাকে ফোন করে আপনাকে সুপারিশ করে এবং আপনি যদি সুপারিশটি গ্রহণ করেন, আপনি কিন্তু একটি দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার উপর আইনের কোনো নজরদারি নেই। এক্ষেত্রে শুধুমাত্র আপনার বিবেক বোধ, আপনার নৈতিক মূল্যবোধে আপনাকে এ ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে। আমাদের বিপক্ষ দল বলতেই পারেন যে আইনের দীর্ঘসূত্রিতা আইনের সঠিক প্রয়োগের অভাবে ঘটছে, কিন্তু আমি বলবো না, আইনের দীর্ঘসূত্রিতা আইনের সঠিক প্রয়োগের একটি মাধ্যম, একটি আইনের স্বভাবগত বৈশিষ্ট্য। যে আমরা যদি কোনো আদালতে মামলা করি, সবার প্রথম মামলার যাচাইয়ের জন্য তদন্ত করা হবে, এরপরে মামলার বিরুদ্ধে চার্জশিট প্রয়োগ হবে, মামলার জন্য হাজিরা ডাকা হবে, আবার 1 মাস 2 মাস পর হাজিরা ডাকা হবে। এভাবে একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম চলে যাচ্ছে। দেখে মাননীয় সভাপতি, আমরা তৃতীয়ত বলতে চাচ্ছি আইন অত্যন্ত ব্যয়বহুল। জননিরাপত্তা খাতে গত বছরে 18,276 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে এবং চলতি বছরে 21,406 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। মাননীয় সভাপতি, 3,000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এই অর্থগুলো কোথায় ব্যয় হচ্ছে? অবশ্যই অর্থগুলো সরকার ব্যয় করছে পুলিশের বেতন ভিত্তিতে, যাতে তারা ঘুষের মতো দুর্নীতিমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে। আমাদের সরকার এত বিনিয়োগ করছে কিসের জন্য? অবশ্যই দুর্নীতি দমনের জন্য। মাননীয় সভাপতি, এবার আমরা আসি সচেতনতা, অর্থাৎ নৈতিক মূল্যবোধের কিভাবে আমাদের আইনের থেকে দুর্নীতি দমনে প্রধান ভূমিকা রাখে বা বেশ অতিরিক্ত ভূমিকা রাখে। প্রথমত আমরা বলতে পারছি আমাদের বিবেক বা আমাদের নৈতিক মূল্যবোধ আমাদের সবদার প্রশ্ন করবে। আমরা যখন কোনো কাজ করতে যাব, কাজটি কি ভালো না খারাপ, কাজটির জন্য কেউ কি উপকৃত হচ্ছে না কারো ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের নৈতিক মূল্যবোধ আমাদের বারবার প্রশ্ন করবে। দ্বিতীয়ত আমরা বলতে পারছি যে আমাদের নৈতিক মূল্যবোধ আমাদের কোন কাজটি খারাপ এবং কোন কাজটি ভালো সেই সম্বন্ধে শিক্ষা দেয়। এই জন্য হয়তো বা আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারছি, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করতে পারছি, কারণ আমরা জানি যে দুর্নীতি একটি খারাপ কাজ এবং এটির শিক্ষা আমাদের কে দেয়? আমাদের নৈতিক মূল্যবোধ। মানে সভাপতি, তৃতীয়ত আমরা বলতে পারি আমাদের নৈতিক মূল্যবোধ আমাদের খারাপ কাজ করা থেকে বিরত যেমন রাখে, আমাদের ভালো কাজের অনুপ্রেরণাও দেয়। যেটা আমাদের আইন বলে তুমি খারাপ কাজটি করেছো, তোমাকে এর জন্য শাস্তি দেওয়া হবে। কোনো ভালো কাজের অনুপ্রেরণা আমরা সেক্ষেত্রে পাই না। তাই না মাননীয় প্রধানমন্ত্রী, সুতরাং আমি বলতে চাচ্ছি যে জোর দাবি জানাচ্ছি যে আমরা যাতে দুর্নীতি দমনে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধকে অধিক এবং অধিক গুরুত্ব প্রদান করি, এবং এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমি বিপক্ষ দলের প্রথম বক্তা, যে রংপুর জেলা স্কুল রংপুর থেকে এসেছে, সাবা ইবনে হামান শ্রাবণকে তার বক্তব্য পেশ করব। ফুল ফুটুক আর নাইবা ফুটুক, আজ বসন্ত। 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নিজেদের অর্থায়নে আমরা গড়ে তুলছি পদ্মা সেতু। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ওই বিস্তৃত মহাকাশে বাংলাদেশের নাম খচিত করছে। তখন গর্বে বুকটা ফুলে ওঠে, কিন্তু পরক্ষণে যখন মনে পড়ে যায় সেই দুর্নীতির করাল ছায়া এখনও আমার দেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, ঠিক তখনই আইনের যথাযথ প্রয়োগের কথা বারবার মনে পড়ে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমরা আজকে বলছি আমাদের দরকার আইনের যথাযথ ব্যবহার এবং যথাযথ প্রয়োগ। যদি আইনের যথাযথ ব্যবহার এবং প্রয়োগ সম্ভব হয়, আজ অবধি যতগুলো অপরাধ ধরনের কর্মকাণ্ড হয়েছে তার সবগুলো সমাধান করে দেওয়া আমাদের দেশের পক্ষে সম্ভব। মাননীয় সভাপতি, তিনি বারবার বলে গেলেন আমাদের দেশের নৈতিক মূল্যবোধের কথা। মাননীয় সভাপতি, আমরা নৈতিক মূল্যবোধ ব্যাপারটিকে আনি। নৈতিক মূল্যবোধ বলতে আমরা কি বুঝি? নৈতিক মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণিক বাহির প্রকাশ,
মাননীয় সভাপতি, তাহলে আমাদের যদি নৈতিক মূল্যবোধ পরিবর্তন করতে হয় তাহলে আমাদের আচরণকে পরিবর্তন করতে হবে। আচরণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে যে কোনো একটি কাজের সঙ্গে যুক্ত থেকে সেই কাজের যে অভ্যস্ততা সেইটি হচ্ছে আমাদের আচরণ। মাননীয় সভাপতি, অর্থাৎ আমরা যদি আমাদের এই নৈতিক মূল্যবোধকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই আচরণকে পরিবর্তন করতে হবে, আর এই আচরণকে পরিবর্তন করতে হলে আমাদের দীর্ঘ সময় ধরে এটি চর্চার মাধ্যমে আসতে হবে। কিন্তু মাননীয় সভাপতি, আজকে আমিও আমার দল আজকে এই যে বিষয়টি নিয়ে কথা বলছি দুর্নীতি প্রতিরোধ, সেটি বর্তমান প্রেক্ষাপট সাপেক্ষে কথা বলছি, এবং বর্তমান প্রেক্ষাপট সাপেক্ষে যদি আমরা দুর্নীতি প্রতিরোধ করতে যাই তারা যে পদ্ধতির কথা বলে গেলেন যেটি প্রধান ভূমিকা রাখে সেটি কখনোই সম্ভব নয়, কারণ এটি একটি দীর্ঘ প্রতিক্রিয়া প্রয়োজন, এবং এত দীর্ঘ প্রতিক্রিয়ার মাঝে আমাদের দেশে আরও অসংখ্য দুর্নীতি হতে পারে। মাননীয় সভাপতি, নদীর পানিকে আটকাতে হলে নদীর মুখে জোয়ার দিতে হবে, নদীর মাঝে জোয়ার দিলে তার পাশ দিয়ে পানি গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক সেরকমই তারা আজকে নৈতিক মূল্যবোধের যে কথাটি বলছেন সেটি নদীর মাঝেই বাদ দেওয়া। মাননীয় সভাপতি, তাই আজকে আমাদের আইন হিসেবে কাজ করবে আমাদের সেই নদীর মুখে বাদ দেয়া। মাননীয় সভাপতি, আমি প্রতিপক্ষ দলের বন্ধুদের থেকে প্রশ্ন করে যেতে চাই, আজকে আপনারা যে নৈতিক মূল্যবোধের কথা বললেন, সেক্ষেত্রে আপনাদের যদি নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হয় আপনারা দুটি বিষয় সুস্পষ্ট করে জানি। প্রথমত হচ্ছে আপনারা কি প্রক্রিয়া বা কিভাবে এই নৈতিক মূল্যবোধ জাগ্রত করবেন। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি আমাদের ক্ষেত্রে আরও বেশি প্রভাব খাটাচ্ছে, সেহেতু এই যে এত দীর্ঘ সময় প্রয়োজন নৈতিক মূল্যবোধ উদ্বোধনে, সুতরাং এই দীর্ঘ সময়ের মধ্যে যে দুর্নীতি হবে সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন, আশা করি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, অতবর্ষের সংজ্ঞায়নে দুর্নীতি সম্পর্কে অধ্যাপক সিনিয়র বলেছেন, দুর্নীতি হলো এমন একটি কার্য যাকে গোপনে প্রদানের কারণে তৃতীয় পক্ষ সুবিধা পায়, যার ফলে তারা বিশেষ ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং দুর্নীতির সাথে যুক্ত পক্ষ এবং তৃতীয় পক্ষ উভয় লাভবান হয়, এবং এই কার্যে দুর্নীতিগ্রস্ত পক্ষটি থেকে কর্তৃপক্ষ। অধ্যাপক মরিস দুর্নীতি সম্পর্কে বলেছেন, দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার। মাননীয় সভাপতি, তাহলে দুর্নীতি প্রতিরোধ হচ্ছে এই আমাদের যা কিছু নীতি বিরুদ্ধ সেই সকল ব্যবস্থাপনাকে বাধা প্রদান করা বা তাকে আটকিয়ে দেওয়া। মাননীয় সভাপতি, অতঃপর যদি আইনের সংজ্ঞায় আসি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আইনের সংজ্ঞায় বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য যেসব সমাধান দেওয়া হয়। মাননীয় সভাপতি, মোটেই তা নয়। মাননীয় সভাপতি, আইন হচ্ছে যেসব কর্মকাণ্ডের মাধ্যমে যেসব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমাদের সমাজের বিভিন্ন রীতিনীতিকে পরিচালনা করা হয়, তাই হলো আইন সম্পর্কে উড্রো উইলসন বলেছেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতা দ্বারা বলবৎ হয়। অধ্যাপক হল্যান্ড মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনীতি কর্তৃক প্রণীত হয়। মাননীয় সভাপতি, অতঃপর আসছি আজকে আমাদের দেশের দুর্নীতির কারণগুলো খুঁজে বের করতে হবে। মাননীয় সভাপতি, যেখানে স্পষ্টভাবে আমাদের সামনে চলে আসছে যে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবো, তাহলে কেন আমরা আজকে আইনকে নৈতিক মূল্যবোধের চেয়ে অধিক গুরুত্ব দিব? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের প্রতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমি এখন বিষয়বস্তুর পক্ষে দ্বিতীয় বক্তা ইরশাদ জাহান মাহমুদা তৃষাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গ কৃপাং ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। মাননীয় সভাপতি, নৈতিকতার আলোয় উদ্ভাসিত হয়ে পৃথিবীকে শোষণ নিপীড়ন মুক্ত করার দাবি জানিয়ে স্বপ্ন নিয়ে কবি কাজী নজরুল ইসলাম এমন একটি চরণ লিখেছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা শুনছেন সবাইকে আমার সালাম ও নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি বিশ্লেষণে যাওয়ার পূর্বে আমার বিপক্ষ দলের প্রথম বক্তার কথা দ্বারা শুরু করছি। তিনি আমাদের বলেছেন আমরা নাকি এমন কোনো প্রক্রিয়া দেখাতে পারিনি যেভাবে নৈতিক মূল্যবোধটি আমাদের মধ্যে জাগ্রত হবে। আপনি হয়তো শুনতে ভুল করেছেন। আমার দলে প্রথম বক্তা বলে গিয়েছেন কিছু উৎসসমূহ কথা, যেখানে বলা হয়েছিল পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির কথা, যেখান থেকে আমরা নৈতিক মূল্যবোধটি শিক্ষা পাবো। মাননীয় সভাপতি, এবার আসি বিশ্লেষণে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দল বারবার বললেন আইনের প্রয়োগের কথা, শাস্তি প্রদান এই ইত্যাদির কথা, কিন্তু মাননীয় সভাপতি আমরা যদি দেখি এই আইনের প্রয়োগ, শাস্তি প্রদান এগুলো কে করছে আমরা কি কখনো জানি? আমরা যা বলতে চাচ্ছি একজন সুনির্দিষ্ট ব্যক্তি এই কাজগুলো করছে, সেই ব্যক্তির কাছে যা অবৈধ এবং অনৈতিক সেই কাজগুলোকেই তিনি নিষিদ্ধ বলে ঘোষণা করছেন, ফলে তাই আমাদের বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে আইনটি। কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি নৈতিক মূল্যবোধের মাধ্যমে ব্যাপারটি দেখি তাহলে নৈতিক মূল্যবোধ আমাদের জ্ঞানের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, এটি আমাদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে। আশা করি বিপক্ষ বন্ধু আমি আপনার উত্তরটি দিতে সক্ষম হয়েছি। মাননীয় সভাপতি, আমরা যদি
যদি দেখি আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং বিদেশের উন্নত দেশগুলোর কথা, সেখানে বিবাহপূর্বে সন্তান গর্ভধারণ, বর্ণ বৈষম্য, সমকামিতা ইত্যাদি সেই দেশে বৈধ বলে বিবেচিত, কিন্তু বাংলাদেশ সমাজ প্রেক্ষাপটে এগুলো অত্যন্ত ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচিত। মাননীয় সভাপতি, এর মাধ্যমে আইনে একটি স্বভাবগত দোষ অর্থাৎ পক্ষপাত দুষ্টতা আমরা পরিলক্ষিত করছি। মাননীয় সভাপতি, আমরা যদি নৈতিক মূল্যবোধটির কথা বলতে চাই, তাহলে তার উৎস একটু হচ্ছে ধর্মীয় অনুশাসন। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে আমরা তাকে বুঝাতে পারবো পরকালে শাস্তির কথা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে বলতে চাচ্ছি, ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়ই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মাননীয় সভাপতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকেও দুর্নীতিমুক্ত হতে হবে। তাদের মধ্যেও এই বোধটা আনতে হবে যে আমি দুর্নীতি করতে পারবো না। এটাই হচ্ছে তাদের সুপ্ত বিবেকবোধকে জাগ্রত করা। প্রতিপক্ষ বন্ধু, আমি বলছি আইন হচ্ছে একটি স্বল্পস্থায়ী পরিবর্তনশীল। আমরা দেখতে পাচ্ছি পরিবেশ পরিস্থিতির সাথে সাথে আইনও পরিবর্তন হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমরা 17 ফেব্রুয়ারি 2019 সালে বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি দূর করা যায় না, দুর্নীতি করলে আইন শুধুমাত্র শাস্তি প্রয়োগ করবে। মাননীয় সভাপতি, আমরা যদি তার কথাটি খেয়াল করি, তিনি বলেছেন প্রথমে দুর্নীতি করতে হবে, তারপর আইনের প্রয়োগ। কিন্তু আমরা প্রচলিত কথাটি সবাই জানি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মাননীয় সভাপতি, আমি বলতে চাচ্ছি 9 ডিসেম্বর 2018 সালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সামাজিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে, আদর্শ ও নৈতিকতা সমাজ থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি, তিনি বারবার আদর্শ ও নৈতিকতা বিষয়টিকেই গুরুত্ব প্রদান করছেন। তিনি বারবার বলছেন যে আমাদের আদর্শ নৈতিকতা সমাজ থেকে দূরে সরে যাচ্ছে, ফলেই হচ্ছে আমাদের দুর্নীতি দেখা যাচ্ছে। তাই আমি তার সুরে সুর মিলে আবারও বলছি, দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। মাননীয় সভাপতি, আমরা সকলেই একটি কথা শুনে থাকি, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। রীতিনীতি আইন শৃঙ্খলা দ্বারা নয়, বরং আমাদের এই বিবেকবোধটিকে জাগ্রত করতে হবে নৈতিক মূল্যবোধ দ্বারাই। বিপক্ষ বন্ধু, ব্যাপারটি নিয়ে একটু চিন্তা করবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন থেকে একটি মেসেজ আমাদের মোবাইলে এসেছে। মেসেজটিতে লেখা ছিল, আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হন, তবেই আমরা স্বপ্নে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। মাননীয় সভাপতি, ব্যাপারটি নিয়ে আমি তখন ভাবলাম, আসলে কি লাভ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সব দায়ভার গ্রহণ করে? আমরা কি পারি না সকলে নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হতে? একটু সচেতনতার মাধ্যমেই তো আমরা গড়ে তুলতে পারবো দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। মাননীয় সভাপতি, সততা সংঘ আমাদের দেশে যুব সমাজের নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা হাজার হাজার লিফলেট বিতরণ করে, তাতে লেখা থাকে, দুর্নীতি করব না, সইব না, মানব না, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। মাননীয় সভাপতি, এখন আমার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্নটি হলো, তাদের এই কাছে কি আমার বিপক্ষ দল যথোপযুক্ত এবং গুরুত্ব বলে মনে করছেন না? আশা করি উত্তর সপক্ষে যুক্তি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, দুর্নীতি দমন কমিশন 9 ডিসেম্বর প্রতি বছর হাজার হাজার লিফলেট বিতরণ করে, তাতে লেখা থাকে, আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হন, দুর্নীতি প্রতিরোধ করুন, দেশকে রক্ষা করুন। মাননীয় সভাপতি, এর নেপথ্যের কারণটি কেন এই পোস্টারগুলোর লিফলেটগুলো বিতরণ করা হয়? এর মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে আমাদের নৈতিক মূল্যবোধটিকেই জাগ্রত করার উদ্দেশ্য এই দুর্নীতি দমন কমিশনের। মাননীয় সভাপতি, আপনি, আমি এবং আমার বিপক্ষ দলের বন্ধুরা সকলেই আমরা চাই আমাদের নৈতিক মূল্যবোধটিকে জাগ্রত করতে। তাই আসুন আমাদের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করি। তাই আমি আমার দলের প্রথম বক্তার সাথে একমত হয়ে আবারও বলছি, দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিষয়বস্তুর বিপক্ষে রংপুর জেলা স্কুলের দ্বিতীয় বক্তা শিবাশিস সরকার বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দানের জন্য। মাননীয় সভাপতি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে 20 বর্ষের মতো ছড়িয়ে পড়া দুর্নীতির ভয়ালকালভাবে আজ যখন আমাদের মানব সভ্যতা বিপন্ন এবং জর্জরিত আমাদের সমাজ ব্যবস্থা, ঠিক সেই প্রেক্ষাপট থেকে মাননীয় সভাপতি আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। বিপক্ষে বলছি, মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা শুরু থেকেই বলে আসছেন যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করার মাধ্যমে আজকে তারা দুর্নীতিকে প্রতিরোধ করবেন। কিন্তু প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আমরা যদি আজকে নৈতিক মূল্যবোধ সৃষ্টির দিকে তাকাই, তাহলে লক্ষ্য করব নৈতিক মূল্যবোধ সৃষ্টির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের সমাজ ব্যবস্থা। আর এই সমাজ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমাদের শিক্ষা, আমাদের পরিবার এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। এবং মাননীয় সভাপতি, আজকে এই যে সমাজ ব্যবস্থা, এইটি কিন্তু পরিচালিত করছে আমাদের প্রশাসন যন্ত্র তথা আমাদের রাষ্ট্র। আর রাষ্ট্র যে আইন বা বিধিবিধান দ্বারা আজকে এই প্রশাসন যন্ত্রকে বা আজকে আমাদের দেশের যে এই মাধ্যমকে পরিচালিত করছে, সেটিকে আমরা বলছি আজকে আইন। কাজে প্রিয় প্রতিপক্ষ বন্ধু, আজকে যখন নৈতিক মূল্যবোধ সৃষ্টির কথা উঠে আসছে, সেটির ব্যবহারের কথা উঠে আসছে, প্রয়োগের কথা উঠে আসছে, সেটি কিন্তু পুরোপুরি আজকে নিয়ন্ত্রিত হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ দ্বারাই। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, কাজে যদি আপনারা নৈতিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে আজকে আমাদের দেশ থেকে দুর্নীতিকে প্রতিরোধ করতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখবে আমাদের দেশে আইনের যথাযথ প্রয়োগ। মাননীয় সভাপতি তাদের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিলেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
শিওর, এটা কিন্তু আমরাও মানছি প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা। কিন্তু আমার দলের প্রথম বক্তা পূর্বেই বলে গেছেন যে আজকে আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। বর্তমান প্রেক্ষাপটে যখন বাংলাদেশের দুর্নীতিতে অবস্থান 13তম, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুতে বলতে পারেন না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আজকে আমাদেরকে প্রতিকারের মাধ্যমে প্রতিরোধের দিকে এগিয়ে যেতে হবে। আজকে আমাদের দেশে সমাজে যে সমস্ত চিহ্নিত বড় বড় রাঘব বোয়ালেরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে আজকে দমন করতে হবে। এবং তাদেরকে যখন আমরা দমন করব মাননীয় সভাপতি, তার মাধ্যমে আমাদের দেশে একটি দৃষ্টান্তের সৃষ্টি হবে এবং এই দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু আমাদের দেশের জনগণ সচেতন হবে এবং আমাদের দেশের জনগণ যখন সচেতন হবে তখন তাদের মধ্যে নৈতিক মূল্যবোধের উন্মেষ কিন্তু এমনিতেই ঘটবে। মাননীয় সভাপতি, এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে নীতিটি। মাননীয় প্রধানমন্ত্রী এখন দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, যার মাধ্যমে তিনি আজকে চিহ্নিত দুর্নীতি এবং মাদক ব্যবসায়ীদেরকে ধরে তাদেরকে আইনের যথোপযুক্ত প্রয়োগের মাধ্যমে তাদেরকে দমন করছেন এবং এর ফলে যেমন উক্ত ক্ষেত্রগুলোতে আমরা দুর্নীতিকে দমন করতে পারছি, পাশাপাশি জনগণের সামনে সৃষ্টি হচ্ছে দৃষ্টান্ত, জনগণ আজকে সচেতন হচ্ছে, ফলে তাদের মধ্যে জাগ্রত হচ্ছে নৈতিক মূল্যবোধ। কিন্তু মাননীয় সভাপতি, আজকে যদি আমরা প্রথমত নৈতিক মূল্যবোধের মাধ্যমে সেই সমস্ত দুর্নীতিবাজদেরকে দমন করতে চাই, তাহলে কিন্তু সেটি সবসময় ব্যর্থ হবে মাননীয় সভাপতি, কারণ আজকে আমরা কাজ করছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে। এখন মাননীয় সভাপতি, প্রশ্ন আসছে যে তারা যখন দুর্নীতি করছে তারা কি যথাযথ শিক্ষিত নয়? তারা অবশ্যই শিক্ষিত এবং তারা সচেতন এবং অসচেতনের মধ্যে পার্থক্যটা কি সেটা সঠিকভাবে বুঝতে পারে, কিন্তু তারা আজকে মোমের যে আলোর নিচে অন্ধকারের অবস্থান, ঠিক সেইভাবে আজকে তারা দুর্নীতিকে নিজেদের আড়াল হিসেবে ব্যবহার করে আজকে দুর্নীতি করে যাচ্ছে। কাজে প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা কিভাবে নৈতিক মূল্যবোধকে ব্যবহার করবেন? এক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনের যথাযথ প্রয়োগকে নিশ্চিত করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের দেশে নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে। মাননীয় সভাপতি, আজকে আমরা যে পদ্ধতিটির কথা বলে যাচ্ছি সেখানে একটি সুষ্ঠু নিয়মের আমরা প্রভাব সৃষ্টি করতে যাচ্ছি। অর্থাৎ এই সুষ্ঠু নিয়মের মধ্যে থাকবে আইন বিভাগের যথাযথ আইন প্রণয়নের বিষয়টি, থাকবে আমাদের দেশের শাসন বিভাগের যথাযথ আইনের ব্যবহারের বিষয়টি এবং জনগণকে সচেতন করার বিষয়টি, এবং অবশেষে বিচার বিভাগের মাধ্যমে আমরা করব আমাদের দেশের দুর্নীতিবাজদেরকে দমন, এবং যার মাধ্যমে সকলের সামনে একটি দৃষ্টান্তের সৃষ্টি হবে। আর মাননীয় সভাপতি, এই তিনটি বিভাগকে সমন্বিত করবে আমাদের আইনের শাসন তথা আইনের প্রয়োগ। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা বলে যাচ্ছি আজকে যখন বর্তমান প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিকে দমন করতে চাইবো, তখন আমাদেরকে প্রতিকারকে আনতে হবে, তার সঙ্গে প্রতিরোধের বিষয়টিকে আমাদেরকে আজকে এখানে এর সংস্পর্শে আনতে হবে, যার মাধ্যমে কিন্তু আজকে আমাদের দেশ থেকে আমরা দুর্নীতিকে দমন করতে পারবো। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই তাহলে দেখবো যে দুর্নীতিকে দমন করার জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে, যেমন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2019, ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958, দুর্নীতি দমন বিধিমালা 2007, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দুর্নীতি দমন কমিশন 2004। মাননীয় সভাপতি, বাংলাদেশ সরকার এই দুর্নীতিকে দমন করার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করছে ঠিকই, কিন্তু সেই আইনগুলোকে কিন্তু আমরা যথাযোগ্য স্থানে বাস্তবায়নের দিকটিকে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমাদের দেশে আজকে আইনের বাস্তবায়নটি ঘটছে না, যার ফলে তৈরি হচ্ছে এই সমস্ত অপরাধ, এবং এই সমস্ত অপরাধের মাধ্যমে জনগণের নৈতিকতা বোধের অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং জনগণ ধাবিত হচ্ছে দুর্নীতির দিকে। মাননীয় সভাপতি, এই জন্য আমরা বলে যাচ্ছি যে আজকে আমাদের দেশ থেকে যখন আমরা দুর্নীতিকে রোধ করতে চাইব, তখন আমাদের একটি সমন্বিত কার্যক্রমের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর এর মাধ্যমে আমরা আমাদের দেশ থেকে দুর্নীতিকে সম্পূর্ণরূপে রুখে দিতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার বিষয়বস্তুর পক্ষের তৃতীয় বক্তা এবং দলনেতা মেহরুন্নেসা মেঘনাকে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করার জন্য। রক্তচুষা খাইছে, হজম করতে দিমু না। আবু ইসাকের উল্লেখযোগ্য একটি ছোট গল্প, জোকের একটি লাইন। মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি সেই রক্তচোষক দুর্নীতিবাজের হাত থেকে আমাদেরকে বাঁচতে হলে নৈতিক মূল্যবোধের জাগরণ এবং বিবেকের দরজা খুলে দিতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। পক্ষে বলছি, দুর্নীতি প্রতিরোধের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে নৈতিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ, কারণ দুর্নীতি লালন না করে সেই দুর্নীতি প্রতিরোধ করাই হচ্ছে শ্রেয়। মাননীয় সভাপতি, টেবিলের নিচ থেকে খামনা গেলে উপরের ফাইলগুলো নড়ে না। আজকে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে দুর্নীতি অসুখ নয়, দুর্নীতি হচ্ছে মহামারী, যেখানে দুর্নীতি অভাব নয়, দুর্নীতি হচ্ছে স্বভাব। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন একজন কর্মচারী মাসে 20,000 টাকা আয় করে, ঠিক সেই মাসে তিনি 1,20,000 টাকা ব্যয় করে, তখন পাশের প্রতিবেশী উৎসাহিত হয় এবং এই নীতিতে বিশ্বাসী হয় যে অসৎ হলেই সুখী এবং আরামাসে জীবনযাপন করা যায়। তাই যেখানে প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, বর্তমান প্রেক্ষাপট কি বলছে? সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে স্বর্গবাস। মাননীয় সভাপতি, বাংলাদেশের দুর্নীতিমুক্ত করা নিয়ে যে প্রতিষ্ঠানটি কাজ করছে তা হচ্ছে দুদক। প্রাক্তন চেয়ারম্যান বদিরুজ্জামান বলেছেন, আমরা যদি স্কুল
স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তুলতে পারি, তবে অবশ্যই আমরা দুর্নীতি রোধ করতে পারবো। আমার প্রতিপক্ষ বন্ধু এখানে কি করে আইনের প্রয়োগ দেখাবেন, আশা করি আমার প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি দুদক কমিশনার বলেছেন, নৈতিক মূল্যবোধের জাগরণ হলে পুত্রও তার দুর্নীতিবাজ পিতাকে ঘৃণা করবে। মাননীয় সভাপতি এবার আসে আইনের কথায়, যেখানে দীর্ঘমেয়াদী আইন ব্যবস্থার উপর নির্ভর আমাদের বাংলাদেশ। দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা পাই না কোনো ধরনের সুবিচার, এবং সুবিচারটি পেলেও আমাদের সেই ব্যবস্থাটি হয় দীর্ঘমেয়াদী। মাননীয় সভাপতি আমাদের দীর্ঘমেয়াদী বিচার পিছনে ছুটতে ছুটতে মূল বিচারটি তেতো হয়ে যায়। আমার প্রতিপক্ষ যে আইনের কথা বলছেন, আপনারা কিন্তু আমাদেরকে কয়েকটি বিষয় নিশ্চিত করে দিতে পারেননি। 1, সুষ্ঠু এবং ন্যায়সম্পন্ন বিচার; 2, পক্ষপাত দুষ্টতার অবসান; 3, দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থার পরিবর্তন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আইন প্রয়োগ করবে কারা? আইন প্রণয়ন করবে? যারা সরকার বা সরকার কোনো একজন কর্মকর্তা, আরও গভীরে গেলে তিনি একজন মানুষ, আর তিনি মানুষ বলেই তার নৈতিক মূল্যবোধের প্রয়োজন। মাননীয় সভাপতি, আপনার বা আমার মধ্যে এতটুকু পরিমাণ যদি নৈতিকতা মূল্যবোধ নাই থাকে, তাহলে আমরা কি করে মানুষের কাতারে পড়ি? মাননীয় সভাপতি, আপনার প্রতিপক্ষ এবং আমরা সকলেই আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে মঞ্চে দাঁড়িয়ে, কারণ আমাদের সকলের মধ্যে নৈতিকতার মূল্যবোধটুকু আছে। মাননীয় সভাপতি, আমাদের সরকার এত বিনিয়োগ করছে, মাননীয় সভাপতি এত পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু এই টাকাগুলো কোথায় বিনিয়োগ হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে? মাননীয় সভাপতি, সব কিছু শুধুমাত্র নৈতিক মূল্যবোধের মাধ্যমে সম্ভব, কারণ নিজেদের বিবেকের দংশনের মাধ্যমে আমরা কতদিন দংশিত হতে চাই? মাননীয় সভাপতি, নিজেদের মন থেকে সেই নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে আমরা অবশ্যই দুর্নীতি রোধ করতে পারবো। মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করুন, আমার দলের দ্বিতীয় বক্তা তার যুক্তি দ্বারা প্রমাণ করে গেছেন যে আইন প্রয়োগ কখন করা হবে, যখন দুর্নীতি করা হবে। তার অর্থ কি দাঁড়াচ্ছে? তুমি দুর্নীতি করো, আমি আইন তোমার জন্য প্রস্তুত আছি। তার অর্থ কি? তোমাকে একটা দুর্নীতির সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আমার নৈতিক মূল্যবোধ সেই সুযোগটি দিতেও তাকে আপত্তি জানায়। মাননীয় সভাপতি, যেখানে সোর্সের মধ্যেই ভুল, সেখানে নৈতিকতা মূল্যবোধ কি পারবে না আমাদের এই দুর্নীতি রোধ করতে? মাননীয় সভাপতি, নৈতিক মূল্যবোধ, যেখানে নৈতিক মূল্যবোধ আমাদের ভূমিকা রাখছে আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের নিজেদের মন থেকে এই দীর্ঘস্থায়ী পদক্ষেপটি মাননীয় সভাপতি গ্রহণ করার জন্য। যেখানে দীর্ঘস্থায়ী পদক্ষেপ হচ্ছে আমাদেরকে দুর্নীতি রোধ করতে হবে, দুর্নীতি রোধের জন্য নৈতিক মূল্যবোধ প্রয়োজন। যেখানে এটি শুধুমাত্র স্থায়ী নয়, মানুষের সাথে এটি দীর্ঘস্থায়ী হবে। আর যেখানে আমার আইন প্রয়োগ শুধুমাত্র একজন কাউকে বাধ্য করা হচ্ছে এই আইন প্রয়োগের জন্য, এবং সেই আইন প্রয়োগের মাধ্যমে তাকে সেই পরকাল পর্যন্ত সেই শাস্তিটুকু তাকে প্রণয়ন করতে পারবে না। তাই সেই মন থেকে, সেই নিজের মন থেকে নৈতিক মূল্যবোধটি প্রয়োজন। মাননীয় সভাপতি, যতদিন না পর্যন্ত এই নিজের মন থেকে আমরা নৈতিক মূল্যবোধকে জাগ্রত করতে পারবো, ততদিন পর্যন্ত শুধুমাত্র আইন দিয়ে মাননীয় সভাপতি দুর্নীতি রোধ করা সম্ভব না। আমরা স্বীকার করছি আইন প্রয়োজন, কিন্তু এই আইনের সুষ্ঠু বিচারটি আপনাদেরকে বাস্তবায়ন করে দেখিয়ে যেতে হবে প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, এবার আসছি, দুর্নীতি প্রতিরোধে নৈতিক মূল্যবোধ হচ্ছে মুখ্য এবং আইনের প্রয়োগ হচ্ছে গৌণ। আমার দলের দ্বিতীয় বক্তা এবং আমার প্রথম বক্তা তার যুক্তি দ্বারা প্রমাণ করে গেছেন কি করে নৈতিক মূল্যবোধ আইনের প্রয়োগের থেকে উৎকৃষ্ট। সভাপতি, আমার দ্বিতীয় বক্তা আরও প্রমাণ করে গেছেন বাধ্যতামূলক এবং অনুপ্রেরণামূলকের মধ্যে পার্থক্যটি কোথায়। যেখানে আইন দিয়ে তাকে শাস্তির ভয় দেখিয়ে শুধুমাত্র আমরা ইহকাল পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারবো, কিন্তু তা সাময়িক সময়ের জন্য। সভাপতি, যেটি আমরা পরকালে সেই নৈতিক মূল্যবোধের মাধ্যমে তা বাস্তবায়ন করতে পারবো। সভাপতি, আমাদের দুর্নীতি নিয়ে এত মাথা ব্যথা, কিন্তু আমাদের মাথা ব্যথা নেই নৈতিক মূল্যবোধকে নিয়ে। সভাপতি, আমাদের সেই নৈতিক মূল্যবোধকে জাগরণ করতে হবে, কারণ আমরা যতদিন না পর্যন্ত নৈতিক মূল্যবোধকে জাগ্রত করতে পারবো, দুর্নীতি প্রতিরোধ করা অসম্ভব। লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ যে আইনের কথা বলছেন, সেখানে 1, নিয়ম শৃঙ্খলা রক্ষা; 2, পদ বাছাই করে দেওয়া; 3, শাস্তি প্রণয়ন করা; 4, বাধ্যতা প্রকাশ করে দেওয়া; এবং 5, নির্দিষ্ট একটা গণ্ডি নির্ণয় করে দেওয়া। তারা এই কিছু সামর্থ্য রাখছে, কিন্তু আমার নৈতিকতা মূল্যবোধ সেই মন থেকে আসছে, নিজ জায়গা থেকে আসছে, নিজ স্থান থেকে আমার নৈতিকতা মূল্যবোধ তাকে দুর্নীতি রক্ষা করতে, দুর্নীতি করতে তাকে বাধা সৃষ্টি করবে। সভাপতি, দুর্নীতির বদ্ধ শিকল থেকে মুক্তি পেতে চাচ্ছে সকলেই, কিন্তু নৈতিকতার মূল্যবোধ নিয়ে মাথা ব্যথা নেই কারো। নিজে ভালো তো জগৎ ভালো, তাই নিজের জ্ঞাতার্থে সেই নিজ থেকে আমাদেরকে প্রতিরোধ তৈরি করতে হবে। সভাপতি, তাই আমরা অপেক্ষা করছি সেই দিনের ইতিহাসের সাক্ষী হতে, যখন থাকবে না কোনো দুর্নীতিবাজ, দুর্নীতি প্রমোদ, নৈতিকতার চর্চাই হবে দুর্নীতির প্রথম প্রধান প্রতিপাদ। তখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি গর্বিত, আমি বাঙালি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমি এখন বিষয়বস্তুর বিপক্ষের দলনেতা মাহমুদুল হাসান শুভকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। জেলা দায়রা জজ আদালতের পাশের দেয়ালে 10টি পোস্টার ছিল। সেই 10টি পোস্টারে লেখা ছিল, এখানে প্রস্রাব করলে 50 টাকা দণ্ড হবে। তার 2 দিন পর 10টির মধ্যে 7টি আস্ত থাকে, এবং 1 সপ্তাহ পর 1টিও আস্ত থাকে না, এবং সেই 9 দিন পর দেখা যায় সেখানে রীতিমতো আবার প্রস্রাব ত্যাগ চলছে। মাননীয় সভাপতি, এখানে এই কারণটি জানার জন্য সেখানে যখন প্রশ্ন করা হয়, তখন সেখানে 5 বছর আগে একটি পাবলিক টয়লেট ব্যবস্থা ছিল। 5 বছর আগে সেটিকে আরও উন্নত করার জন্য সেটি ভাঙা হয়, এবং উন্নত করার জন্য অর্থ বরাদ্দ হওয়ার পরও আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল, সেখানে আজ পর্যন্ত কোনো পাবলিক টয়লেট তৈরি হয়নি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা এবং উপস্থিত সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইনে প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। নিজের বিবেককে যে নিজেই গুলি করে নষ্ট করে দিয়েছে তার পরিবারের সুখ শান্তি এবং বিভিন্ন বিস্তারের জন্য, সেখানে মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা তারা আরও আজকে নৈতিকতা বোধের বাণী তাকে ছড়িয়ে দিতে চাচ্ছেন, এবং তার মাধ্যমে তারা আজকে দুর্নীতিকে প্রতিরোধ করতে চাচ্ছেন।
মাননীয় সভাপতি, লালমনিরহাটের ছেলে শরীফুল তার অসুস্থ মাকে রংপুর মেডিকেলে ভর্তি করার পরও জরুরি অক্সিজেন না পাওয়ায় তার মাকে বাঁচাতে পারেনি। এরপর সেবাদাতাদের দাবিকৃত 100 টাকা দিতে না পারার কারণে তার কোনোরূপ স্ট্রেচার ছাড়াই নিজের মায়ের লাশ 4 তলা থেকে সে বহন করে নিচতলা পর্যন্ত, এবং অবশেষে মায়ের লাশকে যেন ঠিক সময় তিনি কবর দিতে পারেন এর জন্য মেডিকেলের সামনে তার আত্মীয় স্বজনকে নিয়ে ভিক্ষে করতে হয় শরীফুলকে। মাননীয় সভাপতি, এর তদন্তে জানা যায় শরীফুল যে ডাক্তারের কাছে গিয়েছিল সেই ডাক্তার তাকে এতগুলো ওষুধ দিয়েছিল যে তার তিনি যে অর্থ কড়িগুলো বহন করছিল তাকে মাকে সুস্থ করার জন্য সে সবগুলো চলে যায়, এবং এই ওষুধগুলো সবই ছিল ভেজাল, এবং ওষুধ ভেজাল হওয়ার কারণে তার মা সুস্থ হয়নি, এবং সে সময়ে সেখানে অক্সিজেন সরবরাহ করেনি, শুধুমাত্র মেডিকেলের কিছু কর্মীদের অতিরিক্ত টাকা দাবি করার কারণে, এবং তার হাতে 100 টাকা পর্যন্ত ছিল না যেখানে যে কর্মীদের কাছ থেকে যে স্ট্রেচারের অবৈধ দাবি পূরণ করতে পারবে, এবং এর মাধ্যমে শরীফুলের মা মৃত্যুবরণ করে এবং শরীফুল হারায় তার মাকে। মাননীয় সভাপতি, আজকে বর্তমানে আমার প্রতিপক্ষ বন্ধুরা বলছেন আমাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার কথা। হ্যাঁ মাননীয় সভাপতি, আমরাও কিন্তু বলেছি আমাদের নৈতিক মূল্যবোধ দরকার, কিন্তু মাননীয় সভাপতি বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করুন। বর্তমান প্রেক্ষাপটে নৈতিক মূল্যবোধকে আমরা জাগ্রত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি না। মাননীয় সভাপতি, এই বিটিভি থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি যে চ্যানেলগুলো রয়েছে তারা প্রতিদিন প্রতি সপ্তাহ তাদের দুর্নীতি বিষয়ক বিভিন্ন টেলিফিল্ম প্রচার করে থাকে। এছাড়া মাননীয় সভাপতি, আমার বিভিন্ন খবরের কাগজ, আমাদের পাঠ্য বই, আমাদের ধর্মীয় অনুশাসন, এছাড়া আমাদের পরিবারও বলে তুমি সবসময় সৎ পথে চলবে, সত্য কথা বলবে, কিন্তু মাননীয় সভাপতি যখন আমরা নিজের স্বার্থের দিকে তাকাই তখন যে বিবেককে আমরা আগেই ধ্বংস করেছি সেই বিবেক বলে কোনো দরকার নেই তোমাকে সত্যবাদী হওয়ার, নিজের স্বার্থ আগে তারপরেই অন্য কেউ। তাহলে মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা কীভাবে এখানে বলতে পারে যে তিনি আজকেও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে আমাদের দেশের দুর্নীতি প্রতিরোধ করতে পারবেন? মাননীয় সভাপতি, তাদের নৈতিক মূল্যবোধের আরেকটি বড় উদাহরণ দিয়ে যায়, যেটা হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে যখন রমিজউদ্দিন ক্যান্টনমেন্টের 2 জন কলেজ শিক্ষার্থীকে হত্যা করা হয়, 2 জন কলেজ শিক্ষার্থী যখন দুর্ঘটনায় পতিত হয় এবং তার জন্য সারা দেশের শিক্ষার্থী যখন আন্দোলনে লিপ্ত হয়, ঠিক তার 1 বছর পরে সেই যে আন্দোলন করেছিল আবির, ঠিক ওই বাস চাপায় পড়ে নিহত হয় মাননীয় সভাপতি। এবং মাননীয় সভাপতি, যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য যে সকল কর্মীরা আমাদের 1 বছর আগে মাননীয় সভাপতি সড়ক দুর্ঘটনার প্রতিরোধ করার জন্য আন্দোলন করেছিলেন, তারা নিজেরাই আজকে সড়ক দুর্ঘটনার প্রতি অনেকটাই আজকে তারা নিজেরাই বিব্রত অবস্থায় রয়েছেন। মাননীয় সভাপতি, এর মাধ্যমে তারা কীভাবে এখনও বলে যেতে পারছেন যে নৈতিক মূল্যবোধের মাধ্যমে আজকে তিনি আমাদের দুর্নীতি প্রতিরোধ করতে পারবেন? যদি মানে তাই হতো তাহলে কেন আজকে আবিরকে এভাবে মৃত্যুবরণ করতে হলো? কেন হাসপাতালে প্রয়োজনে কর্তৃপক্ষের সাহায্য নিন কথাটি লেখা থাকা সত্ত্বেও একজন অসৎভাবে 100 টাকা দাবি করলো, এবং শরীফুল কেন সেটি পূরণ করতে পারলো না, এবং কেন হারালো তার মাকে? মাননীয় সভাপতি, বর্তমানে আমাদের দেশের সাধারণ মানুষ নিজেই জানে দুর্নীতি কী এবং সেটি কীভাবে রোধ করা যায়। তারা চায়ের কাপে বিভিন্ন ঝড় তোলে, বিভিন্নভাবে নিজের মধ্যে কথা বলে এইভাবে দুর্নীতি প্রতিরোধ করবো, কিন্তু মাননীয় সভাপতি যখন সেটি প্রতিরোধ করতে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অত্যাচার ও নিপীড়ন সহ্য করা হয় তখন পরিবারের দিকে তাকিয়ে তখন সেই মানুষটি পিছিয়ে আসতে হয়, কেননা আজ আইন তাদেরকে যথাযথ সুযোগ দিচ্ছে না, যথাযথ সুযোগ দিচ্ছে সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তাহলে মাননীয় সভাপতি, সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ যেভাবে দুর্নীতির মাধ্যমে নিজের এত কোটি টাকা অর্জন করছে এবং এত কোটি টাকা নিজের পরিবারের সাথে ব্যয় করছে, তারা নিজের বিবেকে যেখানে ধ্বংস করেছে, আজকে বর্তমান প্রেক্ষাপটে সেখানে তিনি আজকে নৈতিক মূল্যবোধ আবার তাদের মধ্যে নৈতিক মূল্যবোধের বাণী, অর্থাৎ আবার নৈতিক মূল্যবোধের কিছু কথা তাদের মধ্যে জানিয়ে দিয়ে যাচ্ছেন, এবং তাদের মাধ্যমে তারা চেষ্টা করছেন যে বাবা আপনি এই দুর্নীতি থেকে ফিরে আসুন। কিন্তু বাবা তো বলছে এতদিনে দুর্নীতি করেছি, অভ্যাস তো বাবা বদলায় না। ঠিকই মাননীয় মডারেটর টেবিল নিচ থেকে তিনি টাকার ব্যাগ হাতিয়ে নেন। তাই মাননীয় সভাপতি, আজকে যদি আমরা সত্যিকার অর্থে দুর্নীতি প্রতিরোধ করতে চাই তাহলে আজকে বর্তমানে আমাদের আইনের প্রয়োগ ঘটাতে হবে মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এখন আসছে যুক্তিখণ্ডন পর্ব। এই পর্বে আমি উভয় দলকে স্বাগত জানাচ্ছি। এখন যুক্তিখণ্ডন পর্বে পক্ষের দলনেতা মেহরুন্নেসা মেঘনাকে তার অতিরিক্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, প্রথমেই বিপক্ষ দলের কথার দ্বারা শুরু করছি। মাননীয় সভাপতি, তারা যে আইনের কথা বলছেন সে আইনের বাস্তবায়ন আমাদের প্রয়োজন। মাননীয় সভাপতি, আমাদের যে নৈতিক মূল্যবোধের জাগরণ, সেই নৈতিক মূল্যবোধের জাগরণ মাননীয় সভাপতি নিজের মন থেকে হয়। যেখানে আমাদের সরকার এত আইন করছে, এত বিনিয়োগ করছে, কেন করছে মাননীয় সভাপতি? নিজের মন থেকে নৈতিক মূল্যবোধের জন্য করছে, যেন দুর্নীতি রোধ করা যায়। মাননীয় সভাপতি, শুধুমাত্র আইন প্রয়োগ দ্বারা মাননীয় সভাপতি কখনো দুর্নীতি রোধ করা সম্ভব না। আমরা স্বীকার করছি আইন প্রয়োজন, কিন্তু সেই আইনের যথাযথ প্রয়োগ এবং যথাযথ বাস্তবায়ন প্রয়োজন মাননীয় সভাপতি। এবং আমাদের নৈতিক মূল্যবোধ, যেটি আমাদের নিজ মন থেকে প্রয়োজন, নৈতিক মূল্যবোধ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজ থেকে যতক্ষণ পর্যন্ত সেই নৈতিক মূল্যবোধকে জাগ্রত করবো না, ততদিন পর্যন্ত এই দুর্নীতি শুধুমাত্র রোধ করা সম্ভব হবে না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল যে কাজগুলো কথা বলে গেছেন আইনের মাধ্যমে, তা নির্দিষ্টভাবে করতে তারা ব্যর্থ, কিন্তু সেখানে আমার নৈতিক মূল্যবোধ তা কিন্তু করে দেখিয়েছে মাননীয় সভাপতি। ধরে নিয়ে সমাজকে উগ্রভাবে জীবনযাপন করছে, সেখানে আমার নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য যেভাবে আপনাদের আইন করতে ব্যর্থ হচ্ছে, সেখানে আমার
নিয়ম শৃঙ্খলার নৈতিক মূল্যবোধ তা কিন্তু করে দেখাতে পারছে মাননীয় সভাপতি। যেখানে শাস্তির ভয়, শুধুমাত্র আমরা শাস্তির ভয় যে কাজটি করছি, ভয়ের দাসত্ব করছি, সেখানে আমাদের নৈতিক মূল্যবোধকে কোনোভাবেই প্রয়োজন না। আপনাদেরকে সেই পরকালের জন্য কোনো ধরনের কোনো চিন্তাই নেই আপনাদের। সেই পরকালে তখন আমরা কী করবো মাননীয় সভাপতি? আমাদেরকে নৈতিক মূল্যবোধের জাগরণ যদি আমরা আজ পর্যন্ত করতে না পারি, সেই নৈতিক মূল্যবোধ থেকে কিন্তু আমরা আমাদের দুর্নীতিটি রোধ করতে পারবো। কারণ আমরা নিজ থেকে যতদিন না পর্যন্ত নিজ থেকে আমরা শুরু করবো নৈতিক মূল্যবোধের মাধ্যমে দুর্নীতি রোধ করা, ততদিন পর্যন্ত শুধুমাত্র আইন এবং শুধুমাত্র আইন দিয়ে কখনোই মাননীয় সভাপতি দুর্নীতি রোধ করা সম্ভব না। যারা আইন প্রণয়ন করছে তারা সবাই নিজেদের জায়গা থেকে মানুষ, আর তারা মানুষ বলেই তাদেরকে দুর্নীতি রোধ করতে হবে। মাননীয় সভাপতির মৃত্যুর প্রায় 12.5% শিক্ষার্থী, যেখানে এই শিক্ষার্থীদের যে হত্যা হচ্ছে, এত দুর্ঘটনা ঘটছে, কেন হচ্ছে মাননীয় সভাপতি? সেখানে তাদের খাতগুলোতে দুর্নীতি হচ্ছে মাননীয় সভাপতি। সেই দুর্নীতির খাতগুলোকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে এবং সেই দুর্নীতির খাতগুলোকে আমাদেরকে তুলে ধরে তাদের নিজেদের নৈতিক মূল্যবোধে যতদিন না পর্যন্ত আইন প্রয়োগ হবে, যতদিন না পর্যন্ত নৈতিক মূল্যবোধ হবে, ততদিন পর্যন্ত শুধুমাত্র আইন দিয়ে কিন্তু আপনারা আমাদের এই দুর্ঘটনা বা আমাদের কোনো দুর্নীতি কখনোই রোধ করতে পারবেন না মাননীয় সভাপতি। আমাদেরকে দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই আমাদেরকে নৈতিকতার জাগরণ এবং বিবেকের জাগরণ হতে হবে, নাহলে বিবেকের দংশনে আমাদের সারা জীবন এইভাবে করে আমাদেরকে কাতরাতে হবে মাননীয় সভাপতি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন যুক্তি খণ্ডন পর্বে বিপক্ষ দলের দলনেতা মাহমুদুল হাসান শুভ তার অতিরিক্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন যে আজকে আমাদের সুবিচার নেই, আজকে আমাদের আইনের বাস্তবায়ন নেই। আমরা তো মাননীয় সভাপতি সেটাই বলছি, আজকে আমাদের সুবিচার হচ্ছে না, আজকে আমাদের আইনের বাস্তবায়ন হচ্ছে না। আজকে আমরা যতই নৈতিক মূল্যবোধের গুলি ছুটছি, কিন্তু আমাদের এই পাষাণ হৃদয়, যেখানে বিবেককে আমরা নিজেরাই গুলি করে নষ্ট করে দিচ্ছি, সেই হৃদয় এখনও মানতে চাচ্ছে না এই আইন। এবং মাননীয় সভাপতি, এই আইনকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের তো আইনের প্রয়োগের দরকার। মাননীয় সভাপতি, আমরা যদি এই আইনের বর্তমান প্রেক্ষাপটে যদি আইনের প্রয়োগকে যদি আমরা না নিয়ে আসি, তাহলে মাননীয় সভাপতি আমরা কোনোভাবেই আমাদের এই বিচারটি বাস্তবায়ন হবে না মাননীয় সভাপতি। এছাড়া মাননীয় সভাপতি, তারা আজকে বারবার বলছে নৈতিক মূল্যবোধের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের কথা তারা বারবার বলে যাচ্ছেন, কিন্তু মাননীয় সভাপতি বর্তমান প্রেক্ষাপটে নৈতিক মূল্যবোধের মাধ্যমে তারা একটা প্রেক্ষাপটও দেখিয়ে যাননি, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা নৈতিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দিব আইনের প্রয়োগের চেয়ে। মাননীয় সভাপতি, এছাড়াও তাদের তৃতীয় বক্তা 3টি ক্ষেত্রে উত্তর দিয়েছেন, সেটি হচ্ছে শিক্ষা, পরিবার এবং সমাজ। এবং সেই 3টি উত্তর আমি দিয়ে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমরা যদি পরিবার, সমাজ এবং আমরা শিক্ষার মাধ্যমে যদি আমরা নৈতিকতা মূল্যবোধ জাগ্রত করতে চাই, যে শিক্ষানীতি জারি করে সেটি কিন্তু হয় রাষ্ট্রের মাধ্যমে, আমাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করি সেটাও হয় রাষ্ট্রের মাধ্যমে, আমরা পরিবারকে বিভিন্ন আইনের মাধ্যমে তাকে উৎসাহিত করি সেটাও কিন্তু হয় রাষ্ট্রের মাধ্যমে। মাননীয় সভাপতি, তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের আইনের যথাযথ প্রয়োগ যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব, তাহলে মাননীয় সভাপতি আমরা আজকে বাংলাদেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে পারবো। এছাড়া মাননীয় সভাপতি, আমার প্রথম বক্তা 2টি প্রশ্ন করেছেন, যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আমার প্রতিপক্ষ দল দিয়ে যেতে পারেননি। তাহলে মাননীয় সভাপতি, আমরা মেনে নিব তারা আমাদের সপক্ষে কথা বলছেন। মাননীয় সভাপতি, এখানে আরও একটি বিষয়, যে আজকে আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে আমরা আইনের প্রয়োগের দিকে তাকাচ্ছি। হ্যাঁ মাননীয় সভাপতি, আমরা বিভিন্ন আইন তৈরি করব, আমরা বিভিন্নভাবে জীবনযাপন করব, এবং এর জন্য আমাদের নৈতিক মূল্যবোধ দরকার। প্রথম থেকেই যখন দুদক ছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, এছাড়া বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে, আমাদের স্কুলের মাধ্যমে যখন আমরা জানতে পারছি আসলে আমাদের দুর্নীতি প্রতিরোধ করার জন্য নৈতিক মূল্যবোধ জাগ্রত করা দরকার, ঠিক তার 18 বছর পরও কিন্তু আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। তাহলে মাননীয় সভাপতি, বোঝার দরকার এখন আমাদের এসেছে আইনের প্রয়োগের দিক, এবং এর মাধ্যমে আমরা নৈতিক মূল্যবোধকে সহযোগিতায় নিয়ে আমরা আজকে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ করব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। দুর্নীতি প্রতিরোধের আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধে প্রধান ভূমিকা রাখে, বিষয়টি অত্যন্ত সমসাময়িক এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়গুলো এলো, যেটা আমাদের পক্ষ এবং বিপক্ষ তারা যেই পয়েন্টগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে, সেগুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনায় নিব, এবং আমি মনে করি সংশ্লিষ্ট যে পক্ষগুলো আছে তারা যদি এদের বিষয়বস্তুগুলোকে অনুধাবন করে আমাদের পথনির্দেশনার অর্থাৎ নীতি, নিয়ম, কানুন, আইন তৈরি করেন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তো আমি যেটা বলতে চাই, নৈতিক মূল্যবোধ এবং আইন দুটারই কিন্তু প্রয়োজন আছে। একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটাকে আমরা শুধুমাত্র গ্রহণ করলে, শুধু যদি আইনকে গ্রহণ করি তাহলেও চলবে না, শুধু নীতি নৈতিকতার দিকেও আমরা যদি একেই শুধু ধারণ করি, আইন ছাড়া যদি আমরা চলতে চাই তাহলে সম্ভব নয়। আমরা যদি বর্তমান পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকাই, সেখানে যেই সামাজিক রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেগুলোর কিন্তু যথাযথ প্রয়োগ এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতেই তাদের সমাজগুলো পরিচালিত, এই জন্যই তারা উন্নত। তো সেখানে একটা সমাজের নীতি নৈতিকতার মানদণ্ডটা কেমন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই মানদণ্ডের উন্নয়নে কিন্তু শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো নীতি নৈতিকতার মানদণ্ডের জন্য গবেষণার প্রয়োজন,
আইনের যে নতুন নতুন আইন প্রয়োগ সেগুলোর জন্য গবেষণার প্রয়োজন। আমরা যদি নীতি নৈতিকতা এবং আইন এই তিনটা এগুলোকে যদি আমরা একই সঙ্গে সামাজিক যে বাস্তবতা, আমাদের যে অনুশীলন এবং প্রায়োগিক দিকগুলোতে কোনো সমস্যা আছে কি না সেগুলো বিচার বিবেচনায় নিয়ে নতুন নতুন পদ্ধতির নীতি নৈতিকতার মানদণ্ডগুলো আমরা নির্ধারণ করি, তাহলেই আমরা সুন্দরভাবে একটা উন্নত সমাজ তৈরি করতে পারবো। তো ইতিমধ্যেই আমার হাতে স্কোর এসে গেছে, বিজয়ী দল এবং বিজিত দলের নাম্বার। বিজয়ী দল পেল 75.34, বিজিত দল 73, দেখা যাচ্ছে ব্যবধান 2.34 মাত্র। সবাই নিশ্চয়ই ভালো তথ্যের উপস্থাপনা, যুক্তির খণ্ডন এবং তথ্যের আমি বলবো কি সঠিক তথ্যগুলো হয়তো প্রয়োগ করেছেন, সেই জন্যই এখানে ব্যবধানটা খুবই কম। তো যাই হোক, আমি বিজয়ী দল হিসাবে যে দলটি হলো সেটা হলো মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ঢাকা, এবং শ্রেষ্ঠ বিতার্কিক হলেন শিবাশিস সরকার বিপক্ষ দলের। তা আমি শ্রেষ্ঠ দল এবং শ্রেষ্ঠ বক্তা উভয়কেই দল হিসাবে দলকে স্বাগত জানাচ্ছি এবং শ্রেষ্ঠ বক্তা হিসাবে শিবাশিস সরকারকে স্বাগত জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।